এখনো অব্দি ট্রফি জিততে পারেনি, তার সব থেকে প্রধান কারণ হচ্ছে হামিদা ধীরসি বসুকিরা, যে যখনই খেলেছে সে তখন সেই সময় গোল করতে পারেনি। ডিফেন্স তছনছ করে দেওয়া পাস, ভাঙচুর করে দেওয়া পাস, ডিফেন্স ভেঙে দেওয়া পাস, সেই পাসটা যে মিগেল ফেরেরা দিয়েছিল। ইস্ট বেঙ্গল টিমটা একটা জায়গায় খেলছে, একটা মাইন্ডসেটে, একটা পারফরমেন্স, একটা লেভেলে খেলছে। নন্দা কুমার একটা আলাদা লেভেলে খেলছে, ওর লেভেলটা ডিফারেন্ট। ওর লেভেলটা নিয়ে আমি, আমার যোগ্যতা নিয়ে ওর লেভেলটা নিয়ে আলোচনা করা 100% স্ট্র্যাটেজি। অনেকে হয়তো ভাববে যে ইস্ট বেঙ্গল খুব খারাপ খেলেছে, খুব অ্যাটাকে যায়নি। না, ইস্ট বেঙ্গল কিন্তু একটু সিট ব্যাক করে, জামাই সাউল ক্রেসপো তো আবার শুয়ে পড়েছে 5 স্টার হোটেলে, যেরকম শুয়ে শুয়ে মোটামুটি প্রায় 3টে বছরের 2 বছরও। নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। কি দেখলাম ইস্ট বেঙ্গল 4 গোল দিল, 1 গোল খেলো এবং পরপর ব্যাক টু ব্যাক ম্যাচ ইন্ডিয়ান সুপার লিগে তাদের হিস্ট্রিতে তারা জিতে নিল এবং দুর্দান্ত একটা স্টার্ট অস্কারের ছেলেদের এই মুহূর্তে। 6 পয়েন্ট, ভাই ভাবা যায় 2 ম্যাচে ইস্ট বেঙ্গল 6 পয়েন্ট। মানে দেখো, মানে প্রথম ম্যাচটা জিতেছিল, তারপরের ম্যাচটাও জিতলো। এবং পারফরমেন্স নিয়ে ম্যাচে যদি আমি বলি, ইস্ট বেঙ্গলের পারফরমেন্স নিয়ে আজকে অনেক কিছু বলতে হবে, ডেফিনেটলি বলবো এবং আলোচনা করবো। এবং আগামীতে যে কঠিন চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। বেশ কিছু পজিটিভ তো রয়েছেই, 4-1 যখন জিতেছে নিশ্চয়ই পজিটিভ আছে, বেশ কিছু নেগেটিভও রয়েছে, সেই পার্টগুলো কিন্তু আমরা তুলে ধরবো, সেগুলোকে ইগনোর ডেফিনেটলি করে যাবো না। উচ্ছ্বাস থাকবে, আনন্দ থাকবে, সব কিছুই থাকবে। ইস্ট বেঙ্গল একটা দুর্দান্ত শুরু করেছে এবং সেটা নিয়ে তো আমরা অবশ্যই সমর্থক, যারা ইস্ট বেঙ্গলের সমর্থক যারা, তারা উচ্ছ্বসিত, উল্লসিত। এবং মানে আমাদের কাছে তো ইস্ট বেঙ্গল একটা অন্য মাত্রা রাখে জীবনে, এটা নতুন করে বলার কিছু নেই। এবং আমি যদি বলি গোল স্কোরার, প্রথম ম্যাচে কিন্তু গোল স্কোরার আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের নয়, আজকে কিন্তু প্রথম ম্যাচে গোল করেছিল স্পোর্টিং ক্লাব দিল্লি। এটা কিন্তু আমি বলবো খানিকটা আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে প্ল্যানিং ছিল, আমরা যে চিন্তাভাবনা নিয়ে ম্যাচটা দেখতে বসেছিলাম, যে ডেফিনেটলি যে ইস্ট বেঙ্গল ডমিনেট করবে, ইস্ট বেঙ্গল শুধু গোল করবে, 4 গোল 5 গোল 6 গোল, ইস্ট বেঙ্গল অনেকেই প্রেডিক্ট করেছিল এই ম্যাচের আগে। কিন্তু ম্যাচের শুরুতেই একদম 4 মিনিটের মাথায় কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি কিন্তু 1-0 করে দেয় ম্যাচটা। এবং সেখানে কিন্তু একটা ডিফেন্সিভ এরার আমরা কিন্তু জয় গুপ্তার দেখতে পাই। এবং আমি কিন্তু আগের ম্যাচেও, নর্থ ইস্ট ম্যাচে আমরা ডমিনেট করে জিতে যাই, তারপরেও কিন্তু আমি বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক পজিশনে কিন্তু জয় গুপ্তাকে কিন্তু আরও সলিড পারফরমেন্স করতে হবে। কিন্তু আজকে প্রথম গোলের ক্ষেত্রে অবশ্যই জয় গুপ্তাকে কিন্তু অপোনেন্টের প্লেয়াররা কিন্তু বারবার কাটিয়ে চলে যাচ্ছে, বারবার কিন্তু বক্সের মধ্যে ঢুকে পড়ছে বা ক্রস করে ফেলছে। আগের ম্যাচেও দেখেছি, আজকের ম্যাচেও তাই হলো। এবং আজকের ম্যাচে আরেকটা স্টেপ লেভেল ওপরে গেল, জয় গুপ্তাকে কাটিয়ে গিয়ে কিন্তু সেইখান থেকে কিন্তু ওরা গোল করে চলে গেল। এবং ইস্ট বেঙ্গল 1 গোলে ডাউন, সবাই স্টান্ট যে কী হলো। স্পোর্টিং ক্লাব দিল্লিকে তো আমাদের 5 গোল 6 গোল দেওয়ার কথা ছিল। দেখো, এটা ফুটবল, এখানে খাতায় কলমে সবসময় সব কিছু যেটা মনে হয়, মাঠে কিন্তু সেটা মনে হয়, মানে মাঠে কিন্তু সেটা হয় না যেটা খাতায় কলমে মনে হয়। তো সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গল 1 গোলের ডাউন এবং তারপরে হচ্ছে আসল ইস্ট বেঙ্গল জেগে উঠলো। আমি জানি না ভাই আজকে এডমন্ড কী খেয়ে নেমেছিল বা অস্কার ওকে কী বলে মাঠে নামিয়েছিল, বাট এডমন্ড আজকে বুঝতে পেরেছিল যে দিস ইজ হিজ চান্স। এবং যখন আমি স্টার্টিং 11টা আজকে পাই, আমি দুটো কথা বলি, আজকে সাউল নেই, আজকে ডান দিকে মাহেশ নেই, মাহেশের জায়গায় নন্দা কুমার খেলছে, বা রাকিবের জায়গায় নুঙ্গা খেলছে, এই বা কেভিনের জায়গায় জিকসান খেলছে। এই ধরনের যে প্লেয়াররা সুযোগ পেয়েছে, যারা হয়তো রেগুলার স্টার্ট করতো না, সেই পজিশনে হয়তো তারা স্টার্ট করতো না, তারা রিপ্লেসমেন্ট হিসাবে স্টার্ট করছে, তাদের একটা আলাদা তাগিদ থাকা উচিত ছিল। এই তাগিদটা কিন্তু আজ বস দেখতে পেয়েছি এডমান ভাই। আউটস্ট্যান্ডিং গেম অফ প্লে। আমি এডমান্ডকে এর আগে আমি সমালোচনা করেছি, এডমান গোল করতে পারছে না, গোল করাতে পারছে না, এইগুলো নিয়ে আমি সমালোচনা করেছি। আগের ম্যাচে গোল করিয়েছে, আজকে গোল করেছে এবং যে ভলিটা মেরেছে, অবশ্যই হয়তো স্পোর্টিং ক্লাব দিল্লির গোলকিপার ওখানে হয়তো আরও বেটার করতে পারতো, বাট যে পাওয়ারেও যে মানে মানে কী বলবো, রকেট গোলার মতো মেরেছে, ঠিক আছে। ডান পায়ে সুন্দর ভলিটা গোলকিপারের হাতে লেগে বলটা জালে চলে যায় এবং ইস্ট বেঙ্গল 1-1 করে দেয়। তারপরে যেভাবে পেনাল্টিটাকে আর্ন করলো ভাই, আউটস্ট্যান্ডিং। আর একটা যে বল টার্ন করেছিল, তোমরা নিশ্চয়ই যারা খেলা দেখেছে তারা জানে, বক্সের ভেতর, যারা আনফর্চুনেটলি ওখান থেকে ইস্ট বেঙ্গল গোল তুলতে পারেনি। এডমান্ড আমি জানি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ভাই এডমান্ডে, এই পারফরমেন্সটাই আমরা এডমান্ডের থেকে দেখতে চাই। এবং আরও একটা উল্লেখযোগ্য জিনিস আমি তোমাদেরকে বলি, এডমান্ড কিন্তু ওই রোলটা প্লে করতে বেশি পছন্দ করে, যে একদম নাম্বার 10, একদম স্ট্রাইকারের পিছন থেকে খেলবে। হ্যাঁ, অবশ্যই এডমান একটু ডান দিক কেন্দ্রিক, ডান দিক চেপে, আজকেও যে অ্যাটাকগুলো করছিল ডান দিক থেকে চেপে গিয়ে অ্যাটাক করছিল। তবে আমার মনে হয় এডমান্ডকে যদি স্ট্রাইকারের পিছন থেকে খেলানো পসিবল হয় পরবর্তীকালে, সেইটা আমার মনে হয় বেশি ভালো হবে। এবং যদি মাহেশ চলে আসে, মাহেশ ডান দিকে খেলবে, মাহেশ রাইট উইংয়ে খেলবে, এডমান্ড ওই জায়গাটা খেলবে এবং মাহেশ এবং এডমান্ড কিন্তু নিজেদের মধ্যে সুইচ করে খেলবে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এডমান্ডের, এবং সেইখান থেকে প্রথম গোল এডমান্ডের, দ্বিতীয় গোলের ক্ষেত্রে এডমান্ড পেনাল্টি আর্ন করে দিল এবং সেখান থেকে ইউসেফের গোল। ইউসেফ নিয়ে কি বলবো ভাই, আমি মানে খানিকটা স্বপ্নের মতো। আমি যখন লাইভ স্ট্রিমে ছিলাম, যখন ইউসেফ গোলটা করে,
অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছিলাম, কারণ এত লাঞ্ছনা, এত কষ্ট, এত এত কিছু, এত বছরের পর বছর ধরে চলে আসছে, যে মানে শুরুটাই তো প্রতি বছর এত জঘন্য হয়। আগের বছর তো আমরা 4-5টা ম্যাচ হেরে শুরু করেছিলাম, ব্যাক টু ব্যাক প্রতিদিন মাঠে যাচ্ছি, টিভির সামনে খেলা দেখতে বসছি, যেখানেই খেলা দেখছি ইস্টবেঙ্গল হারছে। বাট এই যে মানে কেন হারছে, কারণ গোল করতে পারছে না ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের এই সিজনে ইস্টবেঙ্গল যে এখন অব্দি ট্রফি জিততে পারেনি, তার সব থেকে প্রধান কারণ হচ্ছে হামিদা আহাদা, ধীরসি বসুকিরা, যে যখনই খেলেছে সে তখন সেই সময় গোল করতে পারেনি। স্পেশালি আমি 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 কথা বলবো হচ্ছে হিরোশির কথা। সুপার কাপে হিরোশি ওয়াজ সুপার ফ্লপ। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভাই খুব ইমোশনাল হয়ে গেছিলাম, আমি সিরিয়াসলি বলছি, দ্বিতীয় গোলটার ক্ষেত্রে। মিগুয়েল ফেরেরা যে পাঁচটা আমার ডিফেন্স যে লাইনটা মেনটেন করছিল আজকে স্পোর্টিং ক্লাব দিল্লির প্লেয়াররা, মানে বলে না ডিফেন্স তছনছ করে দেওয়া পাস, ভাঙচুর করে দেওয়া পাস, ডিফেন্স ভেঙে দেওয়া পাস, সেই পাসটা যে মিগেল ফেরেরা দিয়েছিল, মানে মিগেল ফেরেরাকে আমি বলছি, আসছি আরও ভিডিওর সামনে যত যাবো মিগেলকে নিয়ে বলতেই হবে, আমার আজকে সেরা প্লেয়ার মিগেল। যাই হোক, তো মিগেলের ওই পাস এবং যেটা স্ট্রাইকার, ভাই যাকে আমরা স্ট্রাইকার হিসেবে চিনি, যে বল পেলে ফিনিশ করবে, গোল করবে, এবং ওই যে ফিনিশটা যখন করলো না ইস্টবেঙ্গল, যখন 3-1 হলো, জানি না, আজকে অনেকেই বলছে কিংফিশার নামটা ইস্টবেঙ্গলের জার্সির পিছনে লেখা হয়েছে, কিংফিশার ইজ ব্যাক, কিংফিশার ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল অ্যাসোসিয়েট স্পন্সার হয়েছে কিংফিশার, সব কিছুই বলছে অনেকে। মানে আমার না মনে হলো অনেক বছর বাদে, অনেক বছর, আমি লাস্ট মনে পড়ছে না যে ইস্টবেঙ্গলে দুর্দান্ত স্ট্রাইকার আমরা কাকে দেখেছি, মানে মনেই পড়ছে না। আমি এনরিকের কথা আমার মনে পড়ছে, এনরিকে এস্কুয়েদা 2018-19 মরশুমে যেবার ইস্টবেঙ্গল লাস্ট সর্বভারতীয় লিগটা, দেশের সর্বোচ্চ লিগটা মানে ফাইট করেছিল, চ্যাম্পিয়নশিপ ফাইট করেছিল, রানার্স আপ হয়েছিল, চেন্নাই চ্যাম্পিয়ন হয়ে গেছিল। আনফর্চুনেটলি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারেনি সেই বছর। সেইবারই একটা স্ট্রাইকারকে আমরা দেখেছিলাম। সেরকম স্ট্রাইকার না থাকলে কোনো টিম কখনো চ্যাম্পিয়নশিপ ফাইট করতে পারে না। এবং 2 ম্যাচে 2 গোল ইউসেফ, আমি জানি না স্বপ্ন কিনা, বাট ডেফিনেটলি এটা রিয়ালিটি। 2 ম্যাচে 2 গোল, দুটো ম্যাচেই হ্যাট্রিক ভাই চেস করেছে, হয়নি হ্যাট্রিক, আজকেও কোচ তাকে তুলে নিয়েছে, কারণ হ্যাট্রিকের থেকেও তার অন্য প্লেয়ারদের ম্যাচ গেম টাইম পাওয়া, ম্যাচ টাইম পাওয়াটা খুব জরুরি। ডেভিড বলো বা যাই বলো, স্ট্রাইকার আপফ্রন্টে যারা রয়েছে, ইউসেফ, এটা হচ্ছে ইউসেফের পারফরমেন্স। আমি ইউসেফের পারফরমেন্স নিয়ে যা বলার বলে দিচ্ছি, বাকিটা তোমরা কমেন্টে বলো, মানে কতটা লিথাল হয়ে উঠবে। এবং এই মুহূর্তে 4 গোল, অনেকের থেকেই কিন্তু অনেকটা এগিয়ে গেছে, 2 ম্যাচে 4 গোল, এবং গোল্ডেন বুটের রানটা সবে শুরু 2 ম্যাচে 4 গোল, ডেফিনেটলি একদম 1 নম্বরই বসে রয়েছে ইউসেফ। এবং পরবর্তীতে মিগেলকে নিয়ে কি বলবো, মানে কি বলবো, বাপার কি খেললো আজকে, কি বল বাড়াচ্ছে একটার পর একটা, মানে যেটা যেটা ও অ্যাসিস্ট করলো, যেখান থেকে আর কি কি বলে ইউসেফ গোল করলো, সেটা তো দারুণ ছিলই। তাছাড়াও আউটস্ট্যান্ডিং একটার পর একটা বল, ওই বাদিক থেকে বিপিনকে একটা বল বাড়ালো, মানে সুইচ করে দিল একদম ডিপে গিয়ে, একদম সেন্ট্রাল মিডফিল্ড জোনের ডিপে চলে গেল, গিয়ে সেই জায়গা থেকে একটা বিপিনকে লেফট উইংয়ে বল বাড়ালো, মাপা ক্রস, ওইখান থেকে বিপিন স্পেস, এতটাই স্পেস ছিল সামনে থেকে স্পেস ক্রিয়েট করে গেল সামনের দিকে বারবার। সেকেন্ড হাফের শুরুতে নন্দা কুমারকে তো সাজিয়ে দিয়ে প্লেটে, যে বলছে ভাই খা, তুই গোলটা কর। নন্দা কুমার তো অন্য লেভেলে, অন্য জগতে আছে। ইস্টবেঙ্গল টিমটা একটা জায়গায় খেলছে, একটা মাইন্ডসেটে, একটা পারফরমেন্স, একটা লেভেলে খেলছে। নন্দা কুমার একটা আলাদা লেভেলে খেলছে, ওর লেভেলটা ডিফারেন্ট, ওর লেভেলটা নিয়ে আমি, আমার যোগ্যতা নিয়ে ওর লেভেলটা নিয়ে আলোচনা করার মতো। সেকেন্ড হাফে আজকে যেটা ও মিস করলো, মিগেল ফেরেরার যে পাসটা যেটা দিয়েছিল ডান দিকে, একদম মানে পুরো ফাঁকা গোলে, মানে বলছি তো, আমরা যে কেউ, আমরা যারা মানে রেগুলারলি ফুটবলটা খেলি না, আমরা ওটা গোলে মারতাম, ও ওটাকে মানে বাইরে মানাটাই কঠিন ছিল, সেই কঠিন কাজটাই করে দেখেছে, বাইরে মেরেছে। তার ওই শটটার পরে আবার একটা দুর্দান্ত বল, যেটা যেটা ও মানে মাইনাস করবে ইউসেফ, ইউসেফ ইস্টবেঙ্গলের স্ট্রাইকার, অপোনেন্টের কি বলে তোমার স্পোর্টিং ক্লাব দিল্লির ডিফেন্ডারদেরকে নিয়ে রান করছে, সেই জায়গাতে ওকে বলটা মাইনাস করে দেবে, নাহলে পিছন দিকে কাউকে দেবে, পিছন দিকেও রান করেছে, বলটাকে মিট করবে, মানে কি একটা পাস করলো, মানে চলে না ভাই। আমি জানি না, আমি অস্কার ভালো বলতে পারবে, কোচ ভালো বলতে পারবে ডেফিনেটলি ইস্ট বেঙ্গলে, একদম চলে না, মানে খেলার মধ্যেই নেই, মানে জাস্ট চলে না, মানে ওই স্টপ গ্যাপ হিসাবে ইউজ করা হচ্ছে। আমার মনে হয় মাহেশ এলে তো, আর এই সিজনে মাহেশ ফিট থাকলে, আর এই সিজনে আমরা মানে কোনোভাবেই নন্দা কুমারকে আর মাঠে দেখতে পাচ্ছি বলে আমার মনে হয়, আর মাঠে নাবার মতো ওর সেই জায়গাতেও নেই। জঘন্য পারফরমেন্স, এটা বলতে আমি বাধ্য হলাম, জঘন্য পারফরমেন্স। ইস্ট বেঙ্গলের বাকি প্লেয়াররা যতটাই ভালো, ও ততটাই খারাপ, ততটাই খারাপ। আর আজকে সাউল ক্রেসপোর কথা একবার আমার মাঠে মনে হয়নি। এডভান্স যা ফুটবলটা খেলেছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল একটু স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছিল, একটু যেটা দরকার হয়। ইস্টবেঙ্গল তাদের ডিফেন্সকেও দেখে নিতে চেয়েছিল, এটা ইস্টবেঙ্গলের 100% স্ট্র্যাটেজি। অনেকে হয়তো ভাববে যে ইস্টবেঙ্গল খুব খারাপ খেলেছে, খুব অ্যাটাকে যায়নি, না, ইস্টবেঙ্গল কিন্তু একটু সিট ব্যাক করে গেছিলো, এবং তাদের ডিফেন্সের ওপরে চাপ এলে, কারণ আগামীতে এটা অস্কারের কোচের স্ট্র্যাটেজি, তোমরা যদি লক্ষ্য করে দেখো, ইস্টবেঙ্গল কিন্তু পুরো ওদেরকে অ্যালাউ করছিল, ইস্টবেঙ্গল পুরোপুরি স্পোর্টিং ক্লাব দিল্লিকে অ্যালাউ করেছে যে তোমরা আসো, তোমরা অ্যাটাক করো, আমরা ডিফেন্ড করবো, এবার আমরা ডিফেন্ড করে আটকে রাখবো। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই বলছে যে ডিফেন্স চাপে পড়ে গেছে, চাপে তো পড়বে ভাই, অপোনেন্টটা তো খেলতে এসছে,
অপোনেন্টের প্লেয়াররা তো খেলতে এসছে, তার চাপে পড়বে। এবং এই যে একটা প্লেয়ারের ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, যে আজকে জয় গুপ্তা ফার্স্ট হাফে খুব খারাপ ছিল, আমি সমালোচনা করলাম ভিডিওর শুরুতেই, এবং আমি আবারও বলছি যে জয় গুপ্তা কিন্তু ফার্স্ট হাফে খুব খারাপ ছিল, কিন্তু দ্বিতীয় সেকেন্ড হাফে জয় গুপ্তা কিন্তু ইমপ্রুভ করেছে, লেফট চ্যানেল ইমপ্রুভ করেছে, এবং মাঝখানে কি বলে সেন্ট্রাল পজিশন হয়েছে, দু একটা বল দুর্দান্ত স্ন্যাচ করছিল, দুর্দান্ত ক্লিয়ার করছিল, স্লাইডিং ট্যাকেলগুলো করছিল, খেলার মোমেন্টাম ঘুরিয়ে দিচ্ছিল ওদের অ্যাটাকের জায়গাগুলো থেকে। মানে আমরা ওরা অ্যাটাক করছিল, সেই জায়গা থেকে আমরা জয়গুপ্তা বলটাকে ক্লিয়ার করে ইস্টবেঙ্গলের অ্যাটাকে সেটাকে ট্রানজিশনে নিয়ে যাচ্ছিল, ডিফেন্স টু অ্যাটাকে, এইগুলো জয়গুপ্তা করে, যেটা ইমপ্রুভমেন্ট একটা আমরা দেখতে পেয়েছি। এটা একটা প্লেয়ারের ইমপ্রুভমেন্টের জায়গা। খারাপ তো থাকবে, খারাপ থেকে আমাকে ইমপ্রুভ করতে হবে, আমাকে শিখতে হবে, যেটা নন্দা কুমারের মধ্যে আমরা দেখতে পাই না, যেটা জয়গুপ্তার মধ্যে দেখতে পেয়েছিলাম। দুজনেই ফার্স্ট হাফে খারাপ ছিল, তো সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল কিছুটা ডিফেন্সকে একটু চেক করে নেয়, বা আনোয়ার তো আউটস্ট্যান্ডিং। ফার্স্ট হাফে যখন জয়গুপ্তা বারবার চাপে পড়ে যাচ্ছিল লেফট ব্যাক পজিশন থেকে, আনোয়ার লেফট সেন্টার ব্যাক পজিশন থেকে বারবার গিয়ে কভার করছিল, যখনই ওরা কিন্তু রাইট উইংটাই পুরোপুরি ইউজ করার চেষ্টা করেছে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফে যদিও মানে স্পোর্টিং ক্লাব দিল্লি বাদিক থেকে ওদের ফুল ব্যাক মনোজ মোহাম্মদ খুবই ভালো বল রেখেছে, অনেকগুলো ভালো ভালো বল রেখেছে। ওদের টিমে সেরকম যে প্লেয়ারটা স্ট্রাইকারটা খেলছিল নাম্বার 7 যে প্লেয়ারটি খেলছিল, কি বেবোভিচ আই থিঙ্ক এক্স্যাক্টলি, আমি যদি খুব ভুল না হই নামটা, খুব একটা আউটস্ট্যান্ডিং কিছু আমার মনে হলো না, খুবই সাধারণ মানের মনে হলো। যাই হোক, তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল ডিফেন্স ভালোই করেছে। জিকসান সিংয়ের একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স ছিল থ্রু আউট দ্য গেম, রাশিদোর একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স ছিল থ্রু আউট দ্য গেম। মিগেল ফেরা নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই, 3জন বিদেশি নিয়ে ইস্টবেঙ্গল মানে দুর্দান্ত। এবং ইস্টবেঙ্গলে যে মানে ইন্ডিয়ান প্লেয়ারদের অর্থাৎ ডোমেস্টিক প্লেয়ারদের যে লেভেল আপ হয়েছে, তাদের কোয়ালিটির যে বেটার হয়েছে, আগের থেকে অনেক বেটার হয়েছে, সেটা মনেই হচ্ছে না যে ইস্টবেঙ্গল 3জন বিদেশি নিয়ে খেলছে, বেঞ্চে কোনো বিদেশি নেই, মনেই হয়নি ভাই। অন্য সময় ইস্টবেঙ্গল 3জন বিদেশি নিয়ে খেলেছে যখন আগের সিজন বা তার আগে যখনই খেলেছে, আমরা হাউতাশ করেছি, কারণ বিদেশিগুলো তো পারফর্ম করতে পারেইনি, আমাদের ইন্ডিয়ান প্লেয়ারগুলোও পারফর্ম করতে পারেনি। এবং এই লাস্ট যে দুটো ম্যাচ, আজকের ম্যাচ এবং তার আগের যে ম্যাচ আমরা জিতলাম, তার কারণ হচ্ছে তোমরা যদি দেখো মেজরিটি 11টা প্লেয়ারের মধ্যে কম করে 8টা থেকে 9টা প্লেয়ার ইস্টবেঙ্গলে কন্টিনিউসলি ভালো খেলে গেছে, সেই জন্যই একটা টিম জিতছে, সেই জন্যই একটা টিম জেতে। সবাই যে 11জনই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করবে তা নয়, মেজরিটি অফ দ্য প্লেয়ারকে ভালো পারফরমেন্স করতে হবে। সত্যি বলছি, ইউসেফ যেভাবে মানিয়ে নিয়েছে, হ্যাটস অফ ভাই, হ্যাটস অফ। আশা করবো আরেকজন যে ফরওয়ার্ড অ্যান্টন সজবার, যে খুব সম্ভবত রেজিস্ট্রেশন প্রবলেমের জন্য আজকে স্কোয়াডে থাকতে পারেনি, আর কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সেই প্লেয়ারটা চলে এলে আরও অ্যাটাকে ভালো হবে। এবং জামাই সাউল ক্রেসপো তো আবার শুয়ে পড়েছে 5 স্টার হোটেলে, যেরকম শুয়ে মোটামুটি প্রায় 3টে বছরের 2 বছরও শুয়েই ছিল। 1 বছর ফুটবল খেলেছে, এই নিয়ে 3rd সিজন খেলছে, তার মধ্যে 2 বছরও শুয়েই ছিল। প্রতি বছরই হাফ সিজনও শুয়ে থাকে, হাফ সিজন মাঠে থাকে, এবার আবার শুয়েছে, দেখো কবে ওঠে। যাই হোক, তো ওভারঅল ইস্টবেঙ্গলের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, প্রথম দুটো ম্যাচ জিতলো। তবে এইবারে যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে প্রথম যে 4টে ম্যাচ নিয়ে আমি বারবার কথা বলছিলাম, সেই 4টে ম্যাচের মধ্যে কিন্তু এই দুটো ম্যাচ আমি বলবো খানিকটা ইজি অপোনেন্টের এগেনস্টে ছিল, বা আমি বলবো খানিকটা এমন টিমের এগেনস্টে ছিল যারা হয়তো চ্যাম্পিয়নশিপ ফাইট করবে না। বাট নেক্সট দুটো ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলকে কিন্তু তৈরি থাকতে হবে, সেই জন্যই কিন্তু আজকে ইস্টবেঙ্গল ডিফেন্সের ওপরে একটু প্রেশার নিয়ে দেখেছে যে আমরা তৈরি কিনা। জিকসান, আনোয়ার, জয়গুপ্তা, নুঙ্গা, তারপরে পরবর্তীতে মাত্তান রায়নাকে দেখলাম রাইট ব্যাক খেলাচ্ছে। ইন্টারেস্টিংলি রাকিব আজকে চোট সারিয়ে কিন্তু মাঠে না। রাকিব কিন্তু কোন পজিশন খেলেছে, রাকিব কার জায়গায় নামলো, রাকিব নামলো যে বিপিন সিং এর জায়গায়, রাকিব কিন্তু রাইট উইং খেললো। অনেকগুলো পজিশন কিন্তু কোচ দেখছে, কোচের মাথায় কিন্তু অনেক কিছু ঘুরছে। এবং আমি এইটুকু বলি, টিম তৈরি হচ্ছে, আগামীর চ্যালেঞ্জ গোয়া এবং জামশেদপুর কিন্তু খুব কঠিন। সব প্লেয়ারের পারফরমেন্স সব কিছু মাথায় রেখে বলছি, মিগেল যেদিন চলবে ইস্টবেঙ্গলকে আটকানো কঠিন হয়ে যাবে, কারণ মিগেলের সাথে সাথে বাকিদের যে কম্বিনেশন প্লেটা ইস্টবেঙ্গল এই মুহূর্তে করছে, যেটা আউটস্ট্যান্ডিং। মিগেল যেদিনকে চলবে না, সেই দিনকেই কিন্তু চাপ। আজকে মিগেল ভাই যা খেলছিল, বল ওর পায়ে বল, মানে যেটা গোল করলো, বলটাকে ধরে যে রান করে গিয়ে মারলো, ক্লাস, ব্রাজিলিয়ান ক্লাস। আর এর থেকে আর কিছু বলার নেই। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। সবাই যাই কমেন্ট করো, জয় ইস্ট বেঙ্গল কমেন্টটা কিন্তু মাস্ট জয় ইস্ট বেঙ্গল কমেন্টটা, মন্ত্র একটাই, জয় ইস্ট বেঙ্গল। আউটস্ট্যান্ডিং জিতলো ইস্ট বেঙ্গল, আইএসএল জমে গেছে, পরপর ম্যাচ রয়েছে আগামীতে, আমরা ডেফিনেটলি সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। সকলকে বলবো ডেফিনেটলি তোমাদের যদি বেঙ্গলি স্পোর্টস ব্লগের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাবস্ক্রাইব করো এবং আরও মানুষের কাছে পৌঁছে দিও। এবং আশা করছি, এখন তো ওয়াচ চ্যালেঞ্জ হচ্ছে, আগামী মাসে ডেফিনেটলি যে ম্যাচগুলো থাকবে, আশা করবো আমি স্টেডিয়ামে যাবো এবং এই যে স্টেডিয়ামের যে অ্যাটমসফিয়ার সেটাকেও এনজয় করবো। থ্যাংক ইউ সো মাচ সকলকে, এখনের মতো এখানেই রাখছি, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।